বাচ্চাওয়ালা চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে বাড়ির মেজো মেয়ে সিরাতের। চাচাতো ভাই যে কিনা গুনে গুনে তার চেয়ে 14 বছরের বড়। তার চাচাতো ভাই রৌনক শিকদার, বয়স 33 বছর। 9 বছরের একটা ছেলে আছে, নওয়াজ নাবিল। ডিভোর্সি। রাউনাফ পেশায় একজন ডাক্তার। ছেলেকে নিয়ে সে ঢাকায় থাকে। সকালে বাবা চাচাদের জরুরি তলবে ছেলেকে নিয়ে সন্ধ্যায় হাজির হয় রাওনাফ শিকদার। বসার ঘরে বসে জরুরি বৈঠক। বৈঠকই শেষ হয় বিয়ার সিদ্ধান্তের মাধ্যমে। ইতিমধ্যে সিরাতকেও জানানো হয়েছে সে কথা। সিরাত নিজের রুমে বসে পায়চারি করছে। সবার খাওয়া শেষ হওয়ার। খাওয়া শেষে যে যার রুমে চলে যায়। সিরাতও কল লাগায় রাউনাফের ফোনে। রিং হতে রিসিভ হয় সে কল। যেন ওপাশের ব্যক্তিটি জানতো কল আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি সিরাত। বুঝেছি, বলো। একটু কথা ছিল ভাইয়া, সামনাসামনি বলতে পারলে ভালো হতো। ওকে, নাবিলকে ঘুম পাড়িয়ে কল দেব। ছাদে চলে এসো। আচ্ছা, রাখছি। হুম। বাবার কোলে মাথা রেখে পরম শান্তিতে শুয়ে আছে নাবিল। সে বছরে দুবার আসে দাদা বাড়ি, তাও শুধু 2 ঈদে। এবার সে কেন এসেছে জানে না, কারণ এখন তো ঈদের সময় নয়। ছোট্ট বলে তার অনেক প্রশ্ন। এ বাড়িতে আসলে সে খুব খুশি হয়। এবারে দাদা দাদিরা আছে, ফুপি চাচুরা আছে, আরও আছে তার খেলার গুটি কয়েক সঙ্গী। সে বারবার বাবার মুখের দিক তাকায়, আবার চোখ নামিয়ে ফেলে। ছেলের এহেন কৌতূহল বিস্মৃত চেহারা দেখে রাউনাফের নজরে এলে সে বলে, কিছু বলবে সোনা? উপদেশ মাথা ঝাঁকিয়ে সায় জানায় নাবিল। আর বলে, আচ্ছা বাবা, এখন তো ঈদের সময় নয়, তাহলে আমরা এখন দাদা বাড়িতেই কেন এসেছি? স্কুলে তো ছুটি দেয়নি। কেন, তুমি খুশি হওনি এসে? হ্যাঁ, ভীষণ খুশি। কিন্তু তুমি তো বলো স্কুল বন্ধ না দিলে কোথাও যাওয়া যাবে না, পড়া ঘাটতি হবে। আমার স্কুল, তোমার হাসপাতালেও তো ছুটি হয়নি। তাহলে কেন এসেছি? ছেলের এমন বিজ্ঞানের কথা শুনে শোয়া থেকে তুলুক বুকে জড়িয়ে বলে, বাবা, আমার একটু কাজে এসেছি। 2-1 দিনের মধ্যে আমরা আবার ঢাকায় তো ব্যাক করব। কি কাজ বাবা? এটা বড়দের কাজ শোনা। তুমি তো ছোট, তাই তোমার শুনতে হয় না। তবে মনে রাখবে, বাবা যাই করবে নামের শোনার ভালোর জন্যই করবে। নামের শোনা কষ্ট পাবে এমন কিছুই বাবা করবে না। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আর কথা না। ভদ্র বাচ্চার মতো বাবার কথা মেনে নিয়ে গলা জড়িয়ে বুকে মুখ গুজে শুয়ে আছে। একটু সময় ঘুমিয়ে যায়। রাওনাব যখন বুঝতে পারে ছেলে ঘুমিয়েছে, তখন আস্তে করে শুয়ে দিয়ে নেমে আসে বিছানা থেকে। কল দেয় একটা নাম্বারে। রিসিভ হতেই বলে, 5 মিনিটে ছাদে এসো। কল কেটে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে। এদেরকে রাউনাফের কল পেয়ে লাফ দিল বিছানা থেকে নেমে, চুলটা কোনো রকম ঠিক করে ছাদে দৌড় দেয়। সিঁড়ির দরজা থেকে সোজা তাকালেই দেখতে পায় বলিষ্ঠ এক পুরুষের পৃষ্ঠদেহ। সিঁড়ির চৌকাঠ পার হতে গিয়েছে, চৌকাঠের সঙ্গে বাড়ি খেয়ে পায়ের বুড়ো আঙুলের নখ ভেঙে ফেলে। সাথে সাথে আত্মনাদ করে ওঠে, শব্দ আটকাতে মুখ চেপে ধরে। চাপা আওয়াজ পেয়ে রাউনা পেছন ঘুরে তাকায়, দেখে দরজার কাছে পায়ের বুড়ো আঙুল আর মুখ চেপে বসে আছে সিরাত। ছুটে এগিয়ে যায় সেদিকে, তার সামনে বসে পড়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? চিৎকার করে উঠলে কেন? পায়ে কি হয়েছে দেখি, হাত সরাও। সিরাত হাত সরাতে দেখে বুড়ো আঙুল থেকে রক্তের ধার নামছে। হাত বাড়িয়ে আঙুলটা ছুঁতে আবারও আত্মনাদ করে ওঠে সিরাত। রাউনাপ তার মুখের দিকে তাকায়। ব্যথা আর কান্নার ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। এক্ষুনি চিকিৎসা দরকার। রাত তখন 12টার ওপারে। বাড়িতে কেউ জেগে আছে কিনা সন্দেহ থাকলেও এত রাতে বিরক্ত করতে মন সায় দিচ্ছে না তার। এই অবস্থায় সিঁড়ি ভেঙে রুম পর্যন্ত যাওয়াটাও সম্ভব না। তাই সিরাতের উদ্দেশ্যে প্রশ্ন করে, উঠে দোলনায় পড়বে? মাথা নেড়ে সায় দেয় সিরাত। কোনো মতে দেওয়াল ধরে দাঁড়িয়ে পা বাড়াতেই ব্যথায় কলিজা মোচড় দিয়ে ওঠে। ব্যথার পরিমাণ বুঝতে পারে রাউনাম। সে 1 মিনিটের চিন্তা ভাবনা করে পাজা খুলে তুলে দেয় সিরাতকে। সিরাত কিছু বলতে দিলেই তার পূর্বে রাউনামের কড়া দৃষ্টি পড়ে তার উপর। মুখের কথা গিলে নেয় সে। দোলনা পর্যন্ত এনে আস্তে বসিয়ে দেয় সেখানে, আর বলে, বসো, আমি ফার্স্ট এইড কিট নিয়ে আসি। বসিয়ে রেখে সে ছোট ঘরের দিকে এদিকে সিরাতের ভয় ক্রমশই বেড়ে যাচ্ছে।
ওকে হ্যাঁও বলে দিল। কাজে তা অসম্ভব তার দ্বারা, কিন্তু স্বল্প পরিচিত গোবরা মুখের এই ভাইয়ের সামনে তা প্রকাশ করতে চাইল না সে। তাই ভয়কে বুকে নিয়ে জড়সড় হয়ে বসে রইল 19 বছরের সিরাত। কিছু সময় বাদে ছাদের দরজা পুরুষ লিয়া অবলয় দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। কিট্টির পা ভাঁজ করে বসে দোলনার সামনে, পাটাকে যত্ন সহকারে হাতে তুলে নিয়ে আঙুলটা পরিষ্কার করে তুলো ও স্যাবলনের সাহায্যে। এদিকে ব্যথায় ছটপট করতে থাকে সিরাত। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। তা দেখেও নির্দয় ডাক্তারের মনে মায়ার উদ্বেগ হয় না। ভাইয়া ছাড়ুন, আর লাগবে না, আমি ওষুধ লাগাবো না, ছেড়ে দিন, হয়ে গেছে এই তো, আর একটু ধৈর্য ধরো, ছেড়ে দেন না, লাগবে না আমার ওষুধ, ব্যান্ডেজ ছাড়েন। পানিয়ে টানাটানি করতেই রাউনাপ তাকে দেয় এক ধমক। চুপ, চর একবার পা টান দিলে বাকি অর্ধেক নখ তুলে দেব। তুমি তো দেখি নাবিলের চেয়েও অবুঝ। ও তাও বোঝে যে অসুস্থ হলে ওষুধ দিতেই হয়, সে যতই ব্যথা হোক। আর তুমি সেই থেকে টানাটানি করেই যাচ্ছ। একবার টান দিলে এক চর দেব। ধমক খেয়ে চুপসে যায় সে। রাওনা পাপড়ও নিজের কাজ শুরু করে। এবার আর সেটা টানাটানি করে না, তবে ব্যথা ও জলনিতে পা নড়াচড়া করে। ইনি কড়া দৃষ্টি নিক্ষেপ করে সিরাতের দিকে। প্লিজ আর না, ব্যথা লাগে তো। হয়ে এসেছে বাবু, তুমি চুপ থাকলে তো এতে সময় লাগে না। 2 মিনিট দাও, চোখ বন্ধ করে চোখ খুলে দেখবে হয়ে গেছে। ব্যান্ডেজ বাঁধা, এমন আদুরে সম্বোধনে একটু লজ্জা পায় সে। তবে তা চেপে রেখে তার কথা মতো সে চোখ বুজে নেয়। ব্যথা পেলেও আর চোখ খুলে না। পায়ে ব্যান্ডেজের পেঁচ দিতেই রাওনাপের হাত খামচে চোখ খিচে নেয়। হাতের দিকে তাকে গম্ভীর মুখশ্রীতে হালকা হাসি ঝিলিক দেখা দেয়। তবে তার সাময়িক সাথে সাথে আবার মিলিয়ে যায়। নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায়। সামনের মানুষটা সরতেই চোখ মেলে তাকায় সিরাত। পায়ে বুড়ো আঙুল সাদা কাপড়ে মোড়া, আর রাওনাপ দাঁড়িয়ে আছে সামনের উল্টো ঘুলে রেলিং ধরে। সে অবস্থাতেই প্রশ্ন করে, যা বলতে চেয়েছিলে তা কি এখন বলবে নাকি রুমে যাবে? হঠাৎই বিয়ের বিষয়টা মাথা নাড়াচাড়া দিয়ে উঠতেই সে নড়েচড়ে বসে। যা বলতে এসেছিল তা তো সব গুলিয়ে ফেলছে, কিন্তু কথাগুলো না বললেই নয়। যা বলতে চাও নির্বিঘ্নে বলো। আমি জানি তুমি বিয়ের বিষয়ে কথা বলবে, এটা দুজনের জীবনের মরণ প্রশ্ন। তাই কোনো জড়তা না রেখে বলে ফেলো। না মানে, আপনি কি বিয়েতে রাজি? মিনমিনের স্বরে বলে। জোরে বলো, আমার চোখে চোখ রেখে কথা বলো। মিনমিনের স্বভাবের মানুষ আমার পছন্দ নয়। এই সাহস নিয়ে আমার বউ হতে এসেছো? লাস্টের কথাটুকু শুনি তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় রাওনাপের দিকে। বলে, আপনি কি বিয়ে করবেন? করবো না কেন, বয়স হয়েছে, এক বউ গেছে, কতদিন হলো, আর কতদিন একা থাকবো। এবার একটা বউ দরকার। আমি তা বলিনি, আমি বলছি বাবারা যে আমাদের বিয়ে ঠিক করেছে, এতে আপনি রাজি কি না? রাজি না হওয়ার কি আছে? মেয়ে সুন্দর, নরম সরম, তুলতুলে, বয়স কম, এমন সুযোগ কে হাতছাড়া করতে চাইবে বলো? তোমার বাবা চাচারা যে তাদের এতটুকু মেয়ে আমার মতো বয়স্ক লোকের হাতে তুলে দিতে চাইবে, এটা তো আমার কাছে স্বপ্ন। এমন লাগামহীন কথা শুনে সিরাতের মুখ লাল হয়ে ওঠে। রাওনাম ঘাড় ঘুরিয়ে তার মুখের দিকে তাকায়। লজ্জা লজ্জা মুখটা দেখতে ভালোই লাগছে। হালকা হেসে দিল। বলো, তুমি কি রাজি? না মানে, রাওনাম এবার সোজা হয়ে তার দিকে তাকিয়ে দাঁড়ায়, বলে, ইতস্ত বোধ করো না, যা বলার এখনই বলো। বিয়ের পর কিন্তু শুনতে পারবো না যে আমি বিয়েতে রাজি ছিলাম না। বউ আমার বউয়ের মতোই চাই। সিরাত মাথা তুলে তাকায়, দেনামোনা করে বলে, আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। তারপর? সবই ঠিক ছিল, ছেলের নাম ছিল জাবের। সে প্রায় আমাকে কল দিত, কথা হতো আমাদের মাঝে। বিয়ে ঠিক হওয়ার 5 মাসের মাথায় বিয়ে হওয়ার কথা ছিল। তারপর সে আমার সম্পর্কে সব জানতো। আমি জানিয়েছিলাম, বলেছিলাম যে তার মা বাবাকে জানায়। কোন বিষয়? আমি কখনো মা হতে পারবো না। আচ্ছা, তারপরও সে কি জানিয়েছিল তার বাবা মাকে? সিরাত চোখ নামিয়ে নেয়। চোখ ভারী করে উঠছে তার। লজ্জা অপমান তাকে ঘিরে ধরেছে। তাকাও আমার দিকে, চোখে চোখ রেখে কথা বলো। নিশ্চুপ। এই তাকাও আমার দিকে সিরাত। সিরাত মাথা তুলে চোখ ভর্তি তার পানি, কথা আটকে আসছে। বলো, আমি শুনতে চাচ্ছি। সে জানিয়েছিল? না, সে বলেনি। আমাকে মিথ্যে বলেছে। বলেছে আমি বলেছি। তাদের কোনো সমস্যা নেই।
তারা নাতি চায় না, তারা বৌমা চায়। আমিও বোকার মতো মেনে নিলাম। কথা চলতে থাকে। আকদের কিছুদিন আগে তারা জেনে যায় বিষয়টা। তারা বাবাকে ফোন করে যা নয় তাই বলে অপমান করেছে। বাবার অপমানের মা সেদিন অনেক কথা শোনায় আমাকে। বলে আমি কেন জাবেরকে বলিনি এ কথা। আমি তো বলেছি। জাবের সেটা কৌশলে অস্বীকার করলো। তাই বাবা সেদিন তাদের বলেছে আমাকে এবছরের মধ্যে বিয়ে দিয়ে দেখাবে। তুমি কি রাজি, নাকি চাপে পড়ে মেনে নিচ্ছ? তোমার উপর কোনো দায় নেই এই বিয়েটা করার। কেউ কিছু বলবে না, আমি দেখব সবটা। তুমি শুধু একবার বলো। সিরাজ চিন্তায় পড়ে যায়। কি করবে সে? একদিন বাবার কথা, অন্যদিকে নিজের সিদ্ধান্ত। সে কি সিদ্ধান্ত নিবে? সে তো নিজেই বুঝতে পারছে না রাজি কি না। সিরাতের চিন্তিত মুখ দেখে বলে, কোনো চাপ নেই, তুমি সময় নাও, ভাবো। যদি মনে হয় বিয়েটা তুমি করবে, তাহলে আমার আর আমার ছেলের জীবনে তোমাকে স্বাগতম। আর যদি না করতে চাও, তোমার উপর আসা সব ঝড়কে আমি রানব শিকদার মোকাবেলা করব, কথা দিলাম। এবার ঘরে যাও, আমি দুদিন আছি। এ দুদিন ভাবো, এরপর আমাকে জানাও। শিরাপ রাওনাবের মুখের দিকে তাকিয়ে বলে। রাওনাব বলে, যাও, রাত অনেক হয়েছে তো, আমি আছি তো, এ তো চিন্তা করতে হবে না, ভরসা করতে পারো আমাকে। শিরা ধীরে ধীরে জায়গা ত্যাগ করে রাওনাব রেলিং ধরে ঘুরে তাকায় আকাশের দিকে। ডুব দেয় অতীতে। চোখের সামনে ভেসে ওঠে তার দুষ্টু মিষ্টি ভরা একটা সংসার, একটা ঝড়, তারপর সব এলোমেলো। এই যে জগতের কাছে রাওনাব শিকদার একজন গোছালো পুরুষ, সিঙ্গেল ফাদার হিসেবে সবার চোখে সেরা, কেরিয়ারের দিক থেকে সফল। আসলে কি তার সারাদিনের গোছানো পুরুষটাকে সবাই দেখে? দিন শেষে বিছানায় গায়ে এলিয়ে দেওয়া অগোছালো নিঃসঙ্গ রাওনাব শিকদারের খোঁজ কেউ করে না। মুখে যতই বলুক সে রাজি এই বিয়েতে। আসলে কি তাই? এই প্রশ্ন তো ঘুরছে তার মনে, এক চিলতে সুখের ছোঁয়া পাওয়ার আশায়, অন্যদিকে হতাশার ভরা বুকের হাহাকার। দুটোর মাঝে রাওনাব শিকদারের মন চাপা পড়ে আছে। কি করবে সে? সকাল সকাল হাঁটতে বের হয়েছে রাওনাব, রামিন ও ছোট চাচা ইশতিয়াক। বাড়িতে থাকলে মাঝে মাঝে এইভাবে সকালে বেরিয়ে পড়ে হাঁটতে। ছুটির দিন হলে তো কথাই নেই, কোনো ধরা বাঁধার সময় থাকে না, যত খুশি ঘোরাফেরা। তিনজনের সম্পর্ক বন্ধুর মতো। ইশতিয়াকের বয়স 38-এর কোঠায়, পেশায় একজন ব্যাংকার। বিয়ে করেছেন, আছে দুজন যমজ ছেলে মেয়ে, ইনান আর ইয়াস। তাদের বয়স 10 বছর। রামিনের পরিবারের ব্যবসায় দেখাশোনা করে চাচা ও বাবার সাথে। বয়স 29, বিয়ে করেছেন, কোনো সন্তান নেই। ইস্তিহা, কি ভাবলি? কি নিয়ে? রামিন, তোমার বিয়ের কথা বলছে কাকাই। ও, বুঝতে পারছি না কি করবে। কাল সিরাতের সাথে কথা হলো, ও আছে দোলাচলে। কি করবে বুঝতে পারছে না হয়তো। বেশ কাকা কাকি হয়তো ওকে চাপ দিচ্ছে। আর বলো না, সেদিন কাকি কি ঝাড়টাই না দিছে মেয়েটাকে, যেন ওই সমস্যাটা ও নিজেই তৈরি করেছে। ইশতেয়া খারাপ লাগে মেয়েটার মুখের দিকে তাকালে। দেখ না, কি করবি ভেবেচিন্তে করবি। ও ছোট, চাপে পড়ে বড়রা যা বলবে মেনে নিবে। তুই তো বুঝদার, তুই ওর দিকটা দেখিস। হুম। বাবা বারবার শুধু জিজ্ঞাসা করে কি করব। ভালো লাগে না কিছু। এই বয়সে এসে বাচ্চা আছে আমার একটা, এখন যদি এই তালবাহানা করে। রামিন, তা কি তুমি সারা জীবন এই সিঙ্গেল ফাদারের তকমা দিয়ে ঘুরবা? নাবিল বড় হচ্ছে, ওর একজন মায়ের দরকার। তাই বলে সিরাত ওইটুকু বাচ্চা? ও এক বাচ্চা, আরেক বাচ্চার মা হবে। ইশতিয়াক মেয়েদের মা হতে বয়স লাগে না। এভাবে গল্প আড্ডার মধ্যে দিয়ে তারা বাড়ির দিকে চলে আসে। বসার ঘরের বড়রা বড় কর্তারা চা খাচ্ছে। আজ ছুটির দিন হওয়ায় সবাই বাড়িতে আছে। খাওয়ার টেবিলের দৃশ্যও আজ ভিন্ন। বাড়ির সব খাবারের ভর্তি টেবিলে। তারা তিনজন বাড়ির চৌখাট পেরাতেই ঝড়ের বেগে কেউ এসে জড়িয়ে ধরে ইশতিয়াকের কোমর। ইশতিয়াক, কি গো ছোট শিকদার আজ, এই তো সকাল সকাল। নাবিল, ছোট দাদু কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কাল এসে থেকে তোমাকে দেখিনি। এসে পরে তুমি আমার সাথে দেখাও করনি। জানো কত মিস করেছি তোমাকে। রামিন, এটা কিন্তু খুবই দোষের কথা। তোমার সাহস কত, তুমি নাবিল বাবুর সাথে দেখা করনি? তোমাকে তো পানিশমেন্ট দেওয়াই উচিত। বলে সে কোলে তুলে নেয় নাবিলকে। 9 বছরের নাবিল বাড়ির সকলের চোখের মণি, তবে সে তার ছোট দাদুকে সবার চেয়ে একটু বেশিই ভালোবাসে।
কারণ সে নাবিলের সব কথা শোনে। তাকে কেউ বকলে ছোট দাদু তাকে বকে দেয়, তার রাগী বাবাকেও বকে দেয়। হাত বাড়িয়ে রাওনাব ছেলেকে নিজের কোলে নেয়, বলে, তুমি দাঁত ব্রাশ করছো বাবা? হ্যাঁ বাবা, এখন তুমি ফ্রেশ হয়ে এসো, ক্ষুধা পেয়েছে, খাবো। তুমি খেয়ে নাও দাদুর সাথে, বাবার একটু সময় লাগবে। না, তুমি এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। রাওনাব নাবিলকে নামিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। ছেলে তাকে ছাড়া কখনোই খেতে চায় না। তাই সে দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে আসে। ইতিমধ্যে বাড়ির সকলে হাজির। সবার মাঝে সিরাতকে দেখে সে জিজ্ঞেস করলো, পায়ের ব্যথা কমেছে? সিঁড়ি ভেঙে আসলে কেন? রাতে জ্বর এসেছিল। সিরাত, না ভাইয়া, জ্বর আসেনি, ব্যথা আছে কিন্তু তেমন সমস্যা হচ্ছে না। রাওনাব খাওয়ার পরে ব্যথার ওষুধ খেয়ে নিবে। সবার খাওয়ার মনোযোগ দেয়। নাবিল এখানে এসে অনেক খেলার সঙ্গী পেয়েছে। ইরান, ইয়াস আরও আশেপাশে কিছু বাচ্চা আছে, তাই খাওয়ার মাঝে তাড়াহুড়া করছে। কেননা খাওয়া শেষে তারা বাড়ির পেছনে বাগানে যাবে খেলতে। রাওনাব ছেলের মতো তাড়াহুড়া দেখে আর চোখে তাকায় তার দিকে, বলে, কোনো সমস্যা হচ্ছে খেতে? না বাবা, কোনো সমস্যা নেই। তাহলে তাড়াহুড়া করছো কেন? শান্ত হয়ে বসে খাও। এখানে এসে একটু বেশি দুষ্টুমি করছো তুমি, সব কাজে তোমার অনিয়ম করছো। বাড়ির এরিয়ারে বাইরে যেতে না দেখি যেন। বাবার কথা দমে যায় নাবিল। খুবই নিচু স্বরে পাশে বসা ছেলেটার উদ্দেশ্যে কথাগুলো বলে। তার মতে বাচ্চাদেরও আত্মসম্মান রয়েছে। ভরা সবাই বসে তাদের বকাঝকা করলে তাদের মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে। নাবিলকে সে বকে, কম বোঝায় বেশি। আর বকলেও তা একান্তে কারো সামনে নয়। এদিকে সিরাতের মা তার পায়ের এহেন দশা দেখে রেগে যায় মেয়েটা। তার কথার আচার আচরণে শান্তশিষ্ট হলেও চলাফেরার কাজে কর্মে ভীষণ চটপটে, তাই প্রায়শই এসব দুর্ঘটনার শিকার হয় সে। সায়রা বেগম, সিরাতের মা। চোখ কই থাকে তোর? বয়সে ভার হয়েছে, বুদ্ধিতে ধার না হয় কেন? দেখে শুনে চলা যায় না? মিথিলা, রামিনের স্ত্রী। আম্মা, এ তো লোকজনের মাঝে এভাবে বকাঝকা করো না, ভাইয়েরা আছে তো এখানে। কি ভাববে? সে বোধ যদি তোমার ননদের হতো তাহলে তো কাজকর্মে করার আগে ভেবেচিন্তে করতো। ওরও সব নির্বোধের মতো কাজের জন্য একটা বিয়ে ভাগলো, এবার এটাও যাক, ভালোই হবে। যত জ্বালা সব আমার, বলে সে ডাইনিং রুম ত্যাগ করে ঘরে চলে যায়। কথাগুলো নিচু স্বরে বলাতে কথাগুলো কেবল চেয়ারে বসা সিরাত ও তার পাশে দাঁড়ানো ভাবি মিথালার কানে গিয়েছে। অন্যরা নিজ নিজ কথায় ব্যস্ত থাকে। সিরাত কোনো রকম দু চার লোকমা খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে। সিরাতকে উঠতে দেখে পাশে বসা রামিন তার দিকে তাকায়। বোনের ভার মুখে দেখে বুঝে নেয় মা কিছু বলেছে তাকে, কিছু জিজ্ঞেস করবে। তার পূর্বে স্ত্রী মিথিলার চোখে ইশারায় চুপ থাকতে বলে। আরাফাত, সিরাতের বাবা, কি হলো, ও চলে গেল যে? কিছুই তো খেলো না। মিথিলা, বাবা, ওর শরীরটা একটু খারাপ, তাই খাইনি, আমি পরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আরাফাত সাহেব আর কিছু বললেন না। ছোট্ট নাবিল যে এত সময় সবটাই পরখ করে দেখছে, সব না বুঝলেও সিরাতের মুখ ভার দেখে বুঝেছে তার ফুপির শরীর খারাপ। এসে থেকে এখন পর্যন্ত তার সাথে ঝগড়া করেনি, তাই তার মনটাও ভালো নেই। তাই সে খাওয়া শেষ করে উঠে সোজা চলে যায় সিরাতের ঘরে। দরজা চাপানো থাকায় টোকা দেয়। তার বাবা বলেছে কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরতে হয় না বা কারো ঘরেও প্রবেশ করতে হয় না। দরজার টোকা শুনে জানালার ধারে বসা সিরাতের ধ্যান ভাঙে। সে ভেতরে আসার অনুমতি দেয়। সিরাত দেখে ছোট নাবিল গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসছে। দুহাত কোমরে বেঁধে সিরাতকে বলে, মিশু, ফুপি, তুমি খাবার না খেলে চলে আসছো কেন? সিরাত, তোরে বলবো কেন, তোর জেনে কী লাভ? নাবিল, তোমার এত বড় শরীর, সেটা চালাতে তো পেট ভরে খেতে হবে, তা যদি না খাও তুমি তো অসুস্থ হয়ে যাবে। এরপর ডাক্তার ইঞ্জেকশন দিলে বুঝবে মজা। খুব মজা, তাই না? হ্যাঁ, তুমি ইঞ্জেকশন দিয়ে কাঁদবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, মজা না তা? কথা বাদ, তুমি বলো খাওনি কেন? শরীর ভালো লাগছে না তাই? জ্বর তোমার? কই দেখি। নাবিল হাত বাড়িয়ে কপাল গলা চেক করে দেখে। হালকা জ্বর, তাই মুখে রুচি নেই। দাঁড়াও, বাবাকে বলি তোমাকে ওষুধ দিতে, খেলেই দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। রাগ তোর ডাক্তারি, ডাক্তারের ছাও ডাক্তার করে আসছে। শোন, বিকেলে এক জায়গায় যাব, যাবি আমার সাথে? তোমার সাথে গেলে আমার লাভ,
এটুকু বয়সে লাভ ক্ষতি কী বুঝিস তুই? যাবে কি না বল? যাবো, কিন্তু শর্ত আছে। কি? আইসক্রিম খাওয়াতে হবে। ছিঃ নাবিল, তোর বাপ না একজন সৎ ডাক্তার, তার ছেলে হয়ে ঘুষ খাবি তুই? তোর বাপকে বলি। চুপ থাকো তুমি, বাবাকে বললে ভালো হবে না কিন্তু। যা, বলবো না। আইসক্রিমও খাওয়াবো, যাবি কিন্তু। আর এটা কিন্তু টপ সিক্রেট, কাউকে বলবি না। আচ্ছা, বলবো না। তুমি ইনাকে বাদ দিয়ে আমাকে নিচ্ছ। ওই দুটো পেট পাতলা সব বলে দেয়। শোন, বিকেলে ঘুমাই যাস না, রেডি হয়ে থাকিস। আমি সিগন্যাল দিতেই বাড়ির বাইরে চলে যাবি, বাগানের দিকে থাকিস। আচ্ছা, কিন্তু বাবাকেও বলবো না। হয়, যা গিয়ে বল তোর বাপকে, তোর কালো ছিঁড়ের সাথে আমারটাও। আচ্ছা, বলবো না। নাবিল বেরিয়ে আসে সিরাতের রুম থেকে। বের হতে বাবাকে সামনে রেখে একটু থতমত খেয়ে যায়। তাও নাম জিজ্ঞেস করে, এখানে কি করো? মিশুকে দেখতে এসেছিলাম, ও অসুস্থ তো তাই। তো কি দেখলে, মিশু সুস্থ? হুম, কিন্তু কম সুস্থ। চেক করে দেখলাম হালকা জ্বরও আছে, তাই মুখে রুচি নেই। তুমি একটু ওকে ওষুধ দিয়ে তো। কিন্তু খেতে পারছে না। সুস্থ না থাকলে তো বিকেলে যেতেও পারবে না। কোথায় যাবে? বাবা, আমি। রুমের বাইরে কথাবার্তা শুনে বেরিয়ে আসে সিরাত। এসে এমন মুখ ফসকে কথা বলা শুনে ঘাবড়ে যায়। সাথে নাবিলকে টেনে নিজের কাছে এনে রাখে। আরে ভাইয়া, বাগানে যাওয়ার কথা বলছে ও। আপনি যান, আপনাকে চিন্তা করতে হবে না। আমি এখন সুস্থ, আপনি চিন্তামুক্ত থাকেন। চিন্তা কে করছে? আমি কেন তোমার চিন্তা করতে যাব? যাব? এমন মুখের উপর অমন কথা শুনে লজ্জা পায় সিরাত। পরিস্থিতির সামনে দিতে গলা খাকিয়ে দিয়ে বলে, হ্যাঁ তাই তো। এই নাবিল, চল, কথা আছে তোর সাথে। আপনি যান ভাইয়া, বলে বোকা বোকা হেসে নাবিলকে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। নাবিল এত সময় না বুঝলেও যখন বুঝলো সে ভুল জায়গায় ভুল কথা বলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সামনে সিপাত ফুটছে। নাবিল হেসে বলে, মিশু, রাগ করো না, আমি বুঝতে পারিনি এভাবে মুখ ফসকে যাবে। তা বুঝবে কেন? এখনই দিচ্ছিলি সব নষ্ট করে। যদি বলে দিতে আমরা বাইরে যাব, আর এ কথা বাড়ির অন্যদের কানে গেলে আমাদের কত কি বলতো জানিস? একে তো পায়ের এই অবস্থা, তার উপর বিয়ের ঝামেলা। লাস্টের কথাটুকু বিড়বিড় করে বলে। তারপর আবার নাবিলের দিকে তাকিয়ে বলে, শোন, মুখে সুপারগুলো লাগিয়ে দে, যেন কথা কোনোভাবে মুখ ফসকাতে না পারে। যদি এ কথা কারো কানে যায় নাবিল, তুই শেষ। নাবিল, আরে প্যারা না মিশু, এই কথা কেউ জানবে না। হয় তুই তো বড় ভেড়া, যা এখন। সময় চলে আসে, সময় মতো চলে আসিস। নাবিল বেরিয়ে যায় ঘর থেকে। শিপাত যাবে তার বান্ধবীর বাড়ি। সে এই বিপদে আর কাউকে ভরসা করতে পারছে না, তাই শেষ ভরসা তার প্রিয় বান্ধবী ইলা। তার থেকে পরামর্শ দিতে যাবে সে। প্ল্যান মোতাবেক বিকেলে সবার চোখে ফাঁকি দিয়ে চলে যায় নাবিল ও সিরাত। দুজন রিক্সা দেখে উঠে পড়ে। তাতে ইলার বাসায় যেতে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। বাসায় পৌঁছে ভাড়া মিটিয়ে যায় বাসার ভেতরে। নাবিল ভেবে পাচ্ছে না বিশু এখানেও কেন এনেছে তাকে। তার এ তো ভেবে কাজ নেই, তাকে আইসক্রিম দেওয়া হবে, এতেই সে খুশি। ইলা আর সিরাত ব্যালকনিতে বসে আছে, নাবিল রুমে আছে। বসে বসে সিরাতের ফোনে গেম খেলছে। ইলা এবার বড় সমস্যা কি? সিরাত দোস্ত, আব্বু আমার বিয়ে ঠিক করেছে। আমার? ইলা অবাক হয়। 2 দিন আগে বিয়ে ভাঙলো, এর মধ্যে আবার? ইলা, বলিস কি, এত তাড়াতাড়ি পাত্র পেলে কই? সিরাত, পাত্র তো বাড়ি ছিল। মুখ গোমড়া করে বলে। ইলা, বাড়িতে কে আবার? এক তো তোর ভাই, তোর একটা ফুফাতো ভাই, শুনছি তারও তো প্রেমিকা আছে। তাহলে কে? সিরাত, ভাবতে থাক, আরও আছে। ইলা, আর কে? আর তো আছে তোর ওই বড় ভাই যার বউ নাই। একটা ছেলে আছে না, যে বিয়ে দে। ইলা, তোর সাথে যে পুচকে আইটেম আসলো, ওটা কে রে? সিরাত, ভাইয়ের ছেলে বিয়ে হলে হবে নিজের ছেলে। ইলা, কি? কী সব বলতেছিস? সিরাত, আরে ওই আইটেমাটার বাপের সাথে বিয়ে দেবে। ইলা, ধর, আমার মাথা ঘুরতেছে আমার। তোর বাপের বিয়ে ভাঙতে ছেলেকে সাথে নিয়ে আসতেছিস? সিরাত, তো কি করব? আর কাউকে পাইনি, এবার বল কি করব? ইলা, তার সাথে কথা বলছিস? সিরাতের রাতের সব ঘটনা খুলে বলে। ইলা, দেখ, বিয়েটা সারা জীবনের
একটা বিষয়, আমার বলাতে কিছু যায় আসে না। সিদ্ধান্তটা তোর। আমি শুধু উপায় বলতে পারি, কিছু পরামর্শ দিতে পারি। বাকিটা তোর বিষয়। তুই তাকে ছোট থেকে চিনিস, জানিস। তার বিয়ের সংসার সবই দেখছিস। কোনো ডিভোর্সই হয়েছে তাও জানিস। যদি মনে হয় মানুষটা ভালো, তার সাথে এক জীবন পাড়ি দেওয়া যায়, তবে আমি বলবো বয়সটা কোনো ব্যাপার না। জামিনের তো বয়স কম ছিল। কি করলো শেষে? তাই বলি, কি নিজে নিজে বালিশে মাথা দিয়ে চিন্তা কর। মন কি বলে শোন। যদি মনে হয় সন্তান সমেত মানুষটা গ্রহণ করা যায়, তাহলে আমি তোর পাশে আছি। আর যদি না পারিস, তাও আমি পাশে থাকবো। ছেলেটা তো দেখলাম যথেষ্ট ভদ্র। বাকিটা তুই থাকিস, তুই জানবি। এবার দেখ কি করবি, আমার কথা তো আমি বললাম। সিরাত ভাবনায় পড়ে যায়। আরও কিছু সময় গল্প করে তারা বেরিয়ে আসে রিক্সা ঠিক করে বাসার উদ্দেশ্যে। তখনই বেঁকে বসে নাবিল। বলে, এ বিশু, তুমি তো বললে আইসক্রিম খাওয়াবে, তাহলে বাসায় যাচ্ছ কেন? সরিয়ে ভুলে গেছিলাম রে। এই, তোর এখানে এনে কত কি খাওয়ালাম, তাও তোর পেট ভরেনি? বাবা চলে, সামনে কোনো বড় দোকান পেলে দাঁড়াবেন। একটা বড় দোকানের সামনে এসে রিক্সা থামতেই তারা ভাড়া মিটিয়ে দোকানে ঢোকে। আইসক্রিম কিনে বের হতে যাবে, তখনই দেখে দরজা থেকে দোকানে ঢুকেছে রাওনাফ শিকদার। এদিকে তাকে দেখে দুই শিকদারের প্রাণ যায় যায় অবস্থা। যদি দেখে নাবিলের হাতে আইসক্রিম, তাহলে বাবা তাকে পিটিয়ে পিঠের ছাল তুলবে। আর সিরাত কেন নাবিলকে নিয়ে এসেছে, তার জন্য তার চামড়াও তুলবে। দুজনে কোনো রকম দোকানের এক কোনায় সেলফের পিছনে লুকায়। সিরাত বলে, তোর জন্য হলো সব। কি দরকার ছিল এখানে আসার? বাড়ি গেলে তো বেঁচে যেতাম। প্রতিবাদ করে নাবিল বলে, ইস, নিজের বেলায় সব ঠিক, অন্যের বেলায় সব দোষ। বাইরে আসার কথা কে বলেছে, আমি? চুপ থাক। ধরা খেলে এ জন্মের মতো আইসক্রিম খাইয়ে দেবে দুজনকে। তোর বাপের রেকর্ড তো আমার বিলা ভালো। দুজন চুপ হয়ে যায়, নজরে তাদের সামনে অপেক্ষা করছে রাওনাম শিকদারের চলে যাওয়ার। এর মধ্যে নাবিলের ঘাড়ে হাত রেখে কেউ। ভয়ে ছোটে নাবিল চিৎকার করে ঘুরে তাকায়।